আসসালামু আলাইকুম। শহীদ জিয়ার ধানের শীষের ডাক একেবারে গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। এর মধ্যে অনেকগুলো কারণ ছিল। তো সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো তার প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ। তো এই বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের ইতিহাস, এর গুরুত্ব, এর বিরুদ্ধবাদিতা এবং সে সম্পর্কে বিএনপির উদাসীনতা এসব নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলুন পড়ে শোনা যাক সেই প্রতিবেদনটি। ৫ আগস্ট ২০২৪-এ আওয়ামী শাসনের পতনের পর বাংলাদেশ এখন নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তার কর্মজীবন সংক্রান্ত ঘটনাবলী বারবার উচ্চারিত হচ্ছে। গত ৩০ মে মহাসমারোহে পালিত হয় শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী। এ নিয়ে সংবাদপত্রগুলোতে বিশেষ প্রপত্র প্রকাশিত হয়, নানা স্থানে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা, বেশ কয়েকটি ডকুমেন্টারিও প্রদর্শিত হয়। কিন্তু সেসবে অনুচ্চারিত থেকে যায় কেন, কিভাবে এ যুগেও শহীদ জিয়ার আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক? সেসব আলোচনায় বলা হয় না বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো কথা। শহীদ জিয়ার বন্দনা করা হয় ঠিক আওয়ামী আমলের মুজিব বন্দনার মতো করে। বোঝানো হয় না শহীদ জিয়ার ধানের শীষের ডাক গণমানুষের কাছে কেন পৌঁছাতে পেরেছিল। আসলে যেসব কারণে শহীদ জিয়ার ধানের শীষের ডাক গণমানুষের কাছে পৌঁছাতে পেরেছিল সেসবের মধ্যে অন্যতম ছিল তার বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন। বস্তুত আমাদের আত্মরক্ষা নিহিত আছে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না, তিনি বিশ্বাস করতেন বাংলাদেশি জাতীয়তাবাদে। তাই প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে জন্ম নেওয়া জনগোষ্ঠীর পরিচয় বাঙালির পরিবর্তে প্রবর্তন করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এতে বাংলাদেশের মানুষের বাস্তব পরিচয় প্রকাশ পায়, সমাধান হয় জাতিগত বিভেদের সমস্যা, সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মিশে যাওয়ার সম্ভাবনাও দূর হয়ে যায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদে আস্থাশীল না থাকার কারণ হল বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য সব বাংলাভাষী মানুষ একটি রাষ্ট্রের পতাকা তলে আসতে পারেনি। ভারত ও বাংলাদেশ মিলিয়ে যে সমস্ত মানুষের মাতৃভাষা বাংলা তাদের শতকরা ৬০% বাস করেন বাংলাদেশে, আর বাদবাকি ৪০% হলেন ভারতের বাসিন্দা। তবে কলকাতা কেন্দ্রিক সেই বাংলা ভাষার প্রসার এখন আর ঘটতে পারছে না, তা হারিয়ে যেতে চলেছে হিন্দি ভাষার মধ্যে। পক্ষান্তরে বাংলাদেশে বাংলা ভাষার অধিকতর সমুন্নত থাকতে পারছে। যা হোক, এই বাংলা ভাষা নির্ভর বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশের ভৌগোলিক বিচারে নাগরিক কেন্দ্রিক বাংলাদেশি জাতীয়তাবাদ একই ব্যঞ্জনা বহন করে না। এই বাংলাদেশি শব্দটা কিন্তু নতুন নয়। গবেষকরা বলেছেন খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে মহাকবি আলাওল তার কাব্যে বাংলাদেশি শব্দটা ব্যবহার করেছেন। এখন চলুন দেখা যাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা কোথা থেকে পেয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশি নামটা নিজে আবিষ্কার করেননি, তিনি নামটা গ্রহণ করেন প্রখ্যাত সাংবাদিক খন্দকার আব্দুল হামিদের দ্বারা প্রভাবিত হয়ে। আর বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাটাও তিনি লাভ করেন সেই সাংবাদিক আব্দুল হামিদের কাছ থেকেই। বস্তুত বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার প্রথম উদ্ভাবক হলেন সাংবাদিক আব্দুল হামিদ। তিনি ১৯৭৬ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলা একাডেমি আয়োজিত এক সভায় বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়ে একটি স্বরচিত প্রবন্ধ পাঠ করেন, যার সার কথায় তিনি বলেন, বাঙালি জাতীয়তা বললে তাতে মাল্টি স্টেট ন্যাশনালিজম এসে পড়ে, কেননা বাংলাদেশের বাইরেও কয়েক কোটি বাঙালি আছেন। আমরা কি সেসব সমস্ত বাঙালিকে বাংলাদেশের জাতির মধ্যে সামিল করতে পারি? এমন জটিল আন্তঃরাষ্ট্রীয় প্রশ্নে আমরা ঝুঁকি নিতে পারি না। প্যান বেঙ্গলিজম বা সুপ্রা ন্যাশনালিজমের কথা আমরা ভাবতে পারি না। তাই আমাদের জাতীয়তাকে বাঙালি জাতীয়তা বলে অভিহিত করতে পারি না। তা করলে কৌশলগত ভুল হবে এবং তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক হতে পারে।
সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ কর্তৃক প্রদত্ত এমন বয়ান থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে গ্রহণ করেন। অতঃপর প্রেসিডেন্ট জিয়া ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশি জাতীয়তাবাদকে এদেশের মানুষের জাতীয়তাবাদ হিসাবে গণ্য করে এক ফরমান জারি করেন। পরে ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনের পর গঠিত জাতীয় সংসদে সংবিধানের ৫ম সংশোধনীতে এই বাংলাদেশি জাতীয়তাবাদকে অন্তর্ভুক্ত করা হয়। এখন এই বরেণ্য সাংবাদিক খন্দকার আব্দুল হামিদের রাজনৈতিক জীবনের কিছু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেওয়া যাক। বরেণ্য সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ ছিলেন রাজনীতিবিদও। তিনি ১৯৭১ সালের পূর্বে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তিনি। এ কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি দালাল আইনে গ্রেফতার হন। পরে ১৯৭৩ সালে মুক্তি লাভ করেন। সাংবাদিকতায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে জিয়াউর রহমান সরকার তাকে ২১ পদক প্রদান করে। তিনি ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর শেরপুর অঞ্চল থেকে বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। অতঃপর তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় স্থান লাভ করেন। প্রেসিডেন্ট সাত্তারের বিএনপি সরকারের মন্ত্রিসভাতেও তিনি স্থান লাভ করেন। এ বরেণ্য সাংবাদিক ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন। এখন প্রশ্ন হলো, এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধিতা কারা করে এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের আসলে এটা আগ্রাসী কিনা, অর্থাৎ এর মাধ্যমে অন্য কোনো দেশের জন্য হুমকি তৈরি হতে পারে কিনা, আর এই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে জাতির জন্য কি রেখে গিয়েছিলেন। চলুন এসব বিষয়গুলো শোনা যাক। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন বামপন্থী ঘরানার রাজনৈতিক দল যেমন সিপিবি, জাসদ, বাসদ, সাম্যবাদী দল, ন্যাপ মুজাফফর, গণফোরাম এ জাতীয় আরও কিছু দল বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধিতা করে থাকে। ভারতীয় উৎসাহ ও প্ররোচনায় এসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের নবসংস্করণ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালায়। তারা খন্দকার আব্দুল হামিদের মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ভূমিকাকেও সামনে নিয়ে আসে। কিন্তু এসব সত্ত্বেও বাংলাদেশের জনগণ বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণাকে গ্রহণ করেছে, কেননা বাংলাদেশি জাতীয়তাবাদ ভারতীয় ব্রাহ্মণ্যবাদী ও আধিপত্যবাদী বয়ানের বাঙালি জাতীয়তাবাদকে মোক্ষম আঘাত করে উড়িয়ে দিতে পেরেছিল। এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যেই জনগণ খুঁজে পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও তাদের আত্মপরিচয়। আর এই বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের ফলেই শহীদ জিয়া এবং বিএনপি হয়ে উঠেছিল জনপ্রিয়। আমাদের আত্মরক্ষার প্রধানতম হাতিয়ার হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। ভারতীয় হিন্দুত্ববাদের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষার মতো অভিমুখ বাংলাদেশি জাতীয়তাবাদ লালন করে না। বাংলাদেশি জাতীয়তাবাদ মূলত বাংলাদেশের ভৌগোলিক ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ এবং তা হয়ে আছে যথেষ্ট আত্মরক্ষামূলক। যারা বাংলাদেশের নাগরিক তাদেরই পরিচয় হলো বাংলাদেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়া চেয়েছিলেন আমাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে। বস্তুত জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য রেখে গিয়েছিলেন একটা বিশেষ ধরনের মনন কাঠামো। এখন চলুন দেখে নেই এই বাংলাদেশি জাতীয়তাবাদ বা ডানপন্থার ধারা থেকে বিএনপি যদি সরে যায় তাহলে এর ফলাফল কি দাঁড়াবে। ৫ আগস্টে হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বর্তমান বিএনপির আচার আচরণ ও ভাবভঙ্গিমার বিচারে মনে হয় বিএনপি যেন ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক উন্মাদনায় বাংলাদেশি জাতীয়তাবাদের সেই চিন্তা কাঠামো থেকে বেশ কিছুটা ভিন্ন হয়ে উঠছে। এটা বিএনপিকে আদর্শগত দিক থেকে করে তুলবে যথেষ্ট বিভ্রান্ত। আদর্শের বিশৃঙ্খলা একটা দলকে দুর্বল করে ফেলে, সে দেশকে দিতে পারে না গোছানো নেতৃত্ব। প্রত্যেক রাজনৈতিক দলের কিছু মৌলিক বিশ্বাস থাকে, এর উপরে নির্ভর করে গড়ে উঠতে চায় দলটির রাজনৈতিক কর্মসূচি। আওয়ামী লীগের একটি মৌলিক বিশ্বাস হলো বাঙালি জাতীয়তাবাদ। অন্যদিকে বিএনপি জনপ্রিয় দল হয়ে উঠতে পেরেছিল বাংলাদেশি জাতীয়তাবাদের কথা তুলে ধরে।
অতীতে বিএনপি বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও রবীন্দ্রনাথকে ঘিরে বিন্দুমাত্র মাতামাতি করেনি, কিন্তু এখন দৃশ্যত মনে হচ্ছে বিএনপি যেন বাংলাদেশি জাতীয়তাবাদ ও ডানপন্থার মৌলিক বিশ্বাস থেকে কিছুটা সরে যেতে চাচ্ছে। দলটি ক্রমেই বামপন্থীদের সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে। 2018 সালে বিএনপি বামপন্থীদের খপ্পরে পড়ে ঐক্যফ্রন্ট নামক জোট গঠন করেছিল। এতে বিএনপি এক ভীষণ নির্বাচনী প্রহসনের শিকার হয়। এখন আবার বিএনপি শিবিরে বামপন্থীদের আনাগোনা বেড়ে চলেছে। এ দলের আশেপাশে দেখা যাচ্ছে আওয়ামী চিন্তা চেতনার বুদ্ধিজীবীদের, কিন্তু বিএনপি এভাবে তার বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনা ও ডানপন্থার আদর্শ থেকে সরে গেলে দলটির আদর্শিক আবেদন যে কমে যাবে সেটা অনুমান করতে অসুবিধা হয় না। এবার জানা যাক শেখ হাসিনা এই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর যে আঘাত হেনেছিলেন সে সম্পর্কে। হাসিনা আমলে রচিত সংবিধানের ৫ম সংশোধনীতে জাতীয়তাবাদ সম্পর্কে লেখা হয় যে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। 2011 সালের 30 জুন আওয়ামী লীগ সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে তড়িঘড়ি করে সংসদে ওই ৫ম সংশোধনী বিল পাশ করে। এই সংশোধিত সংবিধানের 6 অনুচ্ছেদের 2 কতে বলা হয়, বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। কিন্তু কারা জনগণ আর কারা নাগরিক, কিংবা জনগণ ও নাগরিকের মধ্যে পার্থক্য কী, সেটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। এভাবে 2011 সালে আওয়ামী লীগ ৫ম সংশোধনী পাশের মাধ্যমে ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন করে। সংবিধানে যুক্ত হয় বাঙালি জাতীয়তাবাদ এবং বাতিল করে দেওয়া হয় শহীদ জিয়া প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং সংবিধানে বাংলাদেশি জাতীয়তাবাদ পুনঃসংযোজন করতে হবে। প্রয়োজনে গণভোটের মাধ্যমে একে সংবিধানে স্থায়ী রূপ দিতে হবে। তো এই বিষয়ে বিএনপি কিছুটা উদাসীন রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এ বিষয়ে বিএনপির অবস্থানটা কী। ঐতিহাসিক 5 আগস্ট 2024-এ আওয়ামী শাসনের পতনের পর জুলাই বিপ্লবীরা ৭২-এর সংবিধান বাতিলের আওয়াজ তোলেন, কিন্তু বিএনপি তাতে জোরালো সায় দেয় না, বরং প্রকারান্তে বিরোধিতা করে। তাহলে কি বিএনপি ৭২-এর সংবিধান অনুযায়ী 2011-তে সংযোজিত বাঙালি জাতীয়তাবাদকে মেনে নেবে? আসলে বিএনপির এই আচরণ ভীষণ বিস্ময়কর। ওই ৫ম সংশোধনীর মাধ্যমে হাসিনা সরকার ৭২-এর সংবিধানের মৌলিক কিছু বিষয় ফিরিয়ে আনে। রাষ্ট্রের মূলনীতি হিসাবে বাঙালি জাতীয়তাবাদ ছাড়াও সংবিধানে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। বাদ দেওয়া হয় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সম্বলিত শব্দগুচ্ছ। হাসিনার পতনের পর 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৫ম সংশোধনীকে আংশিকভাবে অবৈধ ঘোষণা করে, কিন্তু জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এসব বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হয় না। এদিকে এসব বিষয়গুলো সংবিধানে পুনঃপ্রবর্তনের বিষয়ে বিএনপি সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরছে না। এসব বিষয়ে গণভোট আয়োজনের কথা বলছে না বিএনপি। সম্প্রতি 2025 সালের 8 ও 9 জুন আমরা দেখলাম যে ইউরোপের দেশ ইটালিতে অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার মতো সাধারণ একটা বিষয়েও সেখানে সংঘটিত হলো গণভোট। অথচ এদেশে সংবিধানের মৌলিক বিষয়গুলো নিয়ে কোনো গণভোটের ভাবনা বিএনপির মধ্যে কাজ করছে বলে দৃশ্যত অনুমিত হচ্ছে না। মনে হয় বিএনপি তার আত্মপরিচয় ভুলে থাকতে চাচ্ছে। শহীদ জিয়া এবং বিএনপি আর যেন সমার্থক হয়ে থাকতে চাইছে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।